গত ক্লাসে আমরা মোটামুটি ভাবে সেলের 3টা কোশ্চেন শেষ করেছিলাম, তাই না? ওই কোশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সেলের যে 3টা কোশ্চেন আমরা শেষ করেছিলাম, ডিফাইন সেল, ড্র এ ডায়াগ্রাম অফ সেল উইথ ইটস ডিফারেন্ট পার্ট, 1 নাম্বার। 2 নাম্বার ছিল কি, রাইট ডাউন দ্য আইডেন্টিক্যাল ফাংশন অফ মেজর সেলুলার কম্পোনেন্ট। 3 নাম্বার কি, ডিফাইন প্রোটোপ্লাজম, রাইট ডাউন দ্য কি টাইপ অ্যান্ড কম্পোজিশন অফ সেল। এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নন মেমব্রেন মানে সেই সকল যাকে বোঝাচ্ছে যাদের চারপাশে কি মেমব্রেন নেই, যেমন রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোম, সেন্ট্রিওলস নন মেমব্রেন, নন ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, সিলিকা সব নন মেমব্রেন। হ্যাঁ, সেলের ভিতরে আছে এগুলো। দেখেন, আমরা তো বলি না যে এখানে মেজর কম্পোনেন্টগুলো দিতে হবে, এখানে সেলের উপাদানগুলো দেখেন। এই যে এগুলো কি, এই যে রশিগুলোর মতো, এগুলো কি মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ঠিক আছে। এই যে সেন্ট্রিওল, এগুলো কি কোনো মেমব্রেন নাই। সেন্ট্রিওল শুধুমাত্র কি এরকম স্টারের মতো আকার দিলে হবে। ঠিক আছে। সিলিকা আমরা গতদিন এইভাবে আঁকছিলাম না, একটা সেল এইভাবে কি এরকম করছিলাম না, এগুলো হচ্ছে কি সিলিকা। এখানে কোনো মেমব্রেন নেই, টোটালটা একটা স্ট্রাকচার। খাদ্য তৈরি সক্ষমতার উপর ভিত্তি করে কেন আমরা বলছি কি পার্থক্য আমরা 3টা ক্যাটাগরি থেকে করছি। 1 নাম্বার ক্যাটাগরি নিউক্লিয়াস, 2 নাম্বার ক্যাটাগরি ফাংশন, 3 নাম্বার ক্যাটাগরি কি ছিল খাদ্য তৈরি সক্ষমতা। সেলকে আমরা ভাগ করছি, ঠিক আছে। কিছু সেল আছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিছু সেল আছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হ্যাঁ, ওটার উপর ভিত্তি করে আমরা 3টা ক্যাটাগরি, ভাগ কিন্তু 3টা না, 3টা ক্যাটাগরি। আমরা সেদিন বললাম না যে আমরা যদি আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে ভাগ করি, অনেকভাবে ভাগ করতে পারি না। ছেলে মেয়ে একটা ভাগ, তাহলে লম্বা খাটো একটা ভাগ, পাঞ্জাবি পরা শার্ট পরা একটা ভাগ, বিভিন্নভাবে কি ভাগ করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা চলে যাব কোথায়, সেল মেমব্রেনে। দেখেন, সেলের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কি সেল মেমব্রেন, ঠিক আছে। সেল মেমব্রেন সেলের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমাদের জন্য ক্লিনিক্যালেও কি এটা ইম্পর্টেন্ট। কিসের জন্য, আমরা যত মেডিসিন খাচ্ছি ওই মেডিসিন যদি সুনির্দিষ্ট সেলে কাজ করতে যায় তাহলে অবশ্যই কি সেল মেমব্রেনের উপর তার কি আছে, রিসিপ্টর আছে, ঠিক আছে। যেমন আপনারা যারা আমাদের ক্লাসে আসছেন তারা কি কেউ সরাসরি ক্লাসে চলে আসছেন? আগে কি রিসিপশনে যেতে হয়েছে, ভর্তি হতে হয়েছে, তারপরে কিন্তু ক্লাসে ঢুকতে পারছেন। ঠিক একই বিষয়, যদি কেউ সেলের সাথে সম্পর্ক করতে চায়, সেলের ভিতরে ঢুকতে চায়, সেল থেকে বের হতে চায়, অবশ্যই কি করতে হবে, সেলের কিছু রিসিপ্টর আছে, ওই রিসিপ্টরগুলোতে তার কাজ করতে হবে, ঠিক আছে। আর এই সেলের রিসিপ্টরগুলো ম্যাক্সিমাম কোথায় থাকে, সেল মেমব্রেনে। তাহলে কি সেল মেমব্রেন সেলের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এটা কি সেলের সবচেয়ে বড় রিসিপ্টর সাইট। তার মানে এই জায়গায় প্রচুর রিসিপ্টর আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক্সের রিসিপ্টর আছে, বিভিন্ন উপাদানের কি রিসিপ্টর আছে। যেমন এটা ব্যাকটেরিয়াল সেল হলে অবশ্যই কি অ্যান্টিবায়োটিকের রিসিপ্টর এখানে থাকবে, তা না হলে অ্যান্টিবায়োটিক চিনবে কিভাবে, যেটা ব্যাকটেরিয়া চিনবে কিভাবে। ওকে, তাহলে আমরা পড়ি সেল মেমব্রেন। প্রথমে আমরা কি করব, কয়েকটা জিনিসটা কি মানে কাকে বলে, ঠিক আছে, উপাদান, কি কি উপাদান দিয়ে গঠিত, তারপরে করব কি গঠন কি, এরপরে করব কাজ। ওকে, তাহলে সেল মেমব্রেনের এই 4টা জিনিস আমরা পড়ব। প্রথমটা আমাদের মুখস্থ কেন, আমরা গত ক্লাসে করেছিলাম সেল মেমব্রেনের আইডেন্টিক্যাল ফাংশন কি বলেন বাদি, যাকে ধরবো শুধু সে। বলেন সেল মেমব্রেনের আইডেন্টিক্যাল ফাংশন কি? ম্যাডাম, যাকে ধরি শুধু সে, ঠিক আছে। যাকে পড়া ধরবো শুধু সে বলবেন, বাকিদেরও তো ধরবো, তাই না? সবসময় মনে রাখবেন এটা হিউম্যান সাইকোলজি, যত কঠিন পড়াই হোক, যদি আপনাকে ধরা হয় এটাই আপনার কাছে কঠিন লাগবে, আরেকজনকে ধরলে এটাই সবচেয়ে সহজ, ওটার অ্যান্সার আপনি পারবেন, ঠিক আছে। আপনাকে সহজ একটা ধরা হবে, ওইটার আনসার আবার উনি পারবে, ঠিক আছে। তার মানে যার আনসার শুধু সে করবে। ওকে,
মাঝখান থেকে কোনো কথা বলার দরকার নেই, যে পর্যন্ত আমি সবাইকে জিজ্ঞেস না করছি। ক্লিয়ার তো? এরপরে যেন আর এটা বলতে না হয়, এর আগের দিনও আমি আরেকদিন বলছি যে যাকে প্রশ্ন করবো শুধু সে উত্তর দিবেন, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলবেন কে, কিন্তু যাকে প্রশ্ন করবো উত্তরটা কি তাকেই দিতে হবে, কারণ সে বাদ দিয়ে বাকি সবার কাছে ওই প্রশ্নটা সহজ। ওকে, তাহলে আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি সেল মেমব্রেন কাকে বলে, বাউন্ডারি অফ দ্য সেলকে কি বলা হয়, সেল মেমব্রেন বলা হয়। অথবা যদি আপনি আলাদাভাবে বলতে চান বলতে পারেন সেলের চারদিকে পাতলা পর্দা, যে পাতলা পর্দা থাকে সেই পর্দাটাকে কি বলা হয়, সেল মেমব্রেন বলা হয়। একেবারে সহজভাবে বলা যাবে সেল মেমব্রেন ইজ দ্য বাউন্ডারি অফ দ্য সেল, সহজ কথা। সেলের পর্দাকে কি বলা হয়, সেল মেমব্রেন বলা হয়। অথবা বলবেন সেলের বাউন্ডারিকে কি বলা হয়, সেল মেমব্রেন বলা হয়। সংজ্ঞাটা পারবেন না? রাইবোজোমের কাজ কি স্যার? ম্যাডাম বলেন আপনি। রাইবোজোম, হোয়াট ইজ দ্য আইডেন্টিক্যাল ফাংশন অফ রাইবোজোম? প্রোটিন সিনথেসিস। গুড। ম্যাডাম বলেন মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? স্মাইল। আচ্ছা, এই যে আপনি হাসলেন, হাসার জন্য কি দরকার? শক্তি দরকার। এই শক্তিটা কোথা থেকে আসবে? পাওয়ার হাউস অফ দ্য সেল থেকে আসবে। ওকে, সামনে আপনি বলেন লাইসোজোমের কাজ কি? প্রোটেক্টর অফ দ্য সেল। স্যার আপনি বলেন ইউক্যারিওটিক সেল কাকে বলে? কেন? দেখেন আপনি ক্লাসে আসবেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু ক্লাসে না আসলেও ক্লাসের পড়াটা শিখে আসতে হবে যেদিন ক্লাসে আসবেন, ঠিক আছে? ক্লাসের পড়াটা শিখে আসতে হবে। আপনি ক্লাসে না আসলে পরের দিন ফ্রেন্ডদের কি ফোন দিবেন, কি পড়ানো হয়েছে? আর আমরা তো ইউটিউবে ভিডিও দিয়েই দিচ্ছি। কি যে ভালো হয়েছে, মাইটোকন্ড্রিয়ার কাজ বলতে পারলেন না। ওকে স্যার আপনি বলেন মাইটোকন্ড্রিয়ার কাজ কি? নিউক্লিয়াসের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ট্রান্সপোর্টার অফ দ্য সেল। ঠিক আছে, আমরা যে ওইখানে পড়ে আসছি প্রত্যেকটা ক্ষেত্রে যদি ওইটা আমি বর্ণনা করতে চাই এটাতেই সংজ্ঞা বানাবো, এক্সট্রা আমার কোনো কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি এখন কি বলছি? সেল মেমব্রেন। সংজ্ঞাটা কি বানাবো? সেল মেমব্রেন দিয়ে। কি বানাবো? সেল মেমব্রেন কাকে বলে? বাউন্ডারি অফ দ্য সেলকে সেল মেমব্রেন বলা হয়। সেলের চারপাশে যে সীমানা বা বাউন্ডারি অথবা সেলের চারপাশে যে পাতলা পর্দা থাকে তাকে কি বলা হয়? সেল মেমব্রেন বলা হয়। এরপর আসে উপাদান। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? ঠিক আছে, সেল মেমব্রেনের উপাদান মূলত তিনটা। কয়টা? তিনটা। 1 2 3, এইটুকু মনে রাখতে হবে। তিনটা উপাদান আছে। কি কি আছে? এক নম্বর হচ্ছে কি প্রোটিন। ঠিক আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে কি প্রোটিন। দুই নাম্বার হচ্ছে কি লিপিড। দুই নাম্বারটা কি? লিপিড। এখন এই যে লিপিডটা আমাদের শরীরে থাকে, এই লিপিডটা আবার কি তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। সেল মেমব্রেনটা কি কি উপাদান তৈরি কেমিক্যালি? হ্যাঁ, কি দিয়ে তৈরি? এগুলা কি? প্রথমে প্রোটিন দিয়ে তৈরি, তারপরে কি আছে? লিপিড দিয়ে তৈরি। লিপিডের উপাদানগুলো আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। ফসফোলিপিড। কি নাম? ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড, আরো কিছু লিপিড আছে, এলডিএল, এইচডিএল, বিভিন্ন রকম লিপিড আছে। এখন দেখেন সেলের খুবই গুরুত্বপূর্ণ প্রায় 25% উপাদান হচ্ছে কি লিপিড। আর আমরা সবসময় কি মনে করি? চর্বি খাওয়া যাবে না, চর্বি খাওয়া যাবে না, তাই না? দেখেন চর্বি খাওয়া আমাদের জন্য কোনো প্রবলেমের বিষয় না। চর্বি আমার শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমার প্রবলেমটা কোথায়? প্রোটিন। আমি মাছ মাংস খাবো না, মাছ মাংস আমার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। প্রায় 55% কি প্রোটিন দেওয়া। কার্বোহাইড্রেট, লাস্ট উপাদান যেটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা খুব অল্প পরিমাণে থাকে আমাদের শরীরে। ঠিক আছে, বাট এই কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হতে পারে? লিপিড তৈরি হতে পারে। তার মানে দেখেন আমরা যে খাবার খাচ্ছি, আমরা অনেক সময় মনে করি যে খাবার খাওয়ার কারণে আমরা মোটা হয়ে যাচ্ছি। খাবার খাওয়ার কারণে কি হচ্ছে? আমরা মুড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, আসল প্রবলেমটা কিন্তু খাবার খাওয়া কোনো কালেই ছিল না। কারণ আমরা এখন মানুষ যত ধীরে ধীরে আধুনিক হচ্ছে, খাওয়া তত কমে যাচ্ছে না। ঠিক আছে, আপনি চিন্তা করেন যে
কি বলবো, গ্রামের কৃষক শ্রেণীর মানুষ এক সময় কিছুদিন আগের কথা মনে করেন, এক ডিশ ভাত খেয়ে ফেলতো, তাই না? এক একজন এতগুলো করে খেত, কিন্তু কি মোটা হতো না খুব একটা, একদম পিটা শরীর, তাই না? রিক্সাওয়ালাদের কথা ভাবেন, পিটা শরীর, মোটা হতো না, খাই কম, এতগুলা করে খায়। আমরা যতগুলা 3 বেলা খাই, ওরা 1 বেলা ওইটা খায়। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। ঠিক আছে, আমরা এইটুকু খাচ্ছি, কিন্তু এইটুকু খেলে ধরেন কত, 1000 কিলো ক্যালোরি আমার শরীরে ঢুকতেছে। আমি এত অলস যে 1000 কিলো ক্যালোরি আমি বার্ন করতে পারি না, 1000 কিলো ক্যালোরি আমি ইউটিলাইজেশন করতে পারি না। এখন যখন এই ক্যালোরিটা আমার শরীরে রয়ে যাচ্ছে, কি আকারে রয়ে যাবে? ফ্যাট আকারে। ফ্যাট মানে কি? রিজার্ভ এনার্জি। যে আমি এতটুকু খাবার আজকে খেয়েছি, এই খাবারটা কি আজকে আমি খরচ করি নাই, বাট কালকে আমি এমন হতে পারে বিশাল পরিশ্রম করব, ঠিক আছে, কালকের জন্য বডি কি করবো, এটাকে রিজার্ভ করে রাখবে। এই রিজার্ভ এনার্জিটাই হচ্ছে কি ফ্যাট। এখন চিন্তা করেন, আমি এত বেশি রিজার্ভ করতেছি যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট যেভাবে কি ফুলে ফেপে ওঠে, আমার শরীরের অ্যাকাউন্টটাও কি হচ্ছে, ফুলে ফেপে উঠতেছে। আমি দোষ দিচ্ছি কি যে ব্যাংকে টাকা জমা দেওয়াটা দোষ দিচ্ছি। আসল প্রবলেমটা তো জমা দেওয়া না, প্রবলেমটা হচ্ছে টাকা উঠাচ্ছি না ব্যাংক থেকে, কি আমি টাকাটা উঠাচ্ছি না, আমার শরীরে যে ফ্যাট আছে এটা আমি বার্ন করতেছি না। এখন একজন মোটা লোক এসে আপনাকে বলতেছে আমি তো কিছুই খাই না, 2টা রুটি খাই, এতে আমি মোটা হয়ে যাচ্ছি, আপনি কি বলবেন? প্রবলেম 2টা হতে পারে। কি হতে পারে? যদি হরমোনাল কারণে হয়ে থাকে তাহলে কি সেই চিন্তা করতে হবে যে কারণ কি, কিছু কিছু হরমোন আছে যেটা আমাদের শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে, ওই সকল হরমোন যদি অভাব থাকে তাহলেও মোটা হয়ে যাবে। আবার কি কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা কি ভিতরে শুধু জমায় রাখতেছি, খাচ্ছি আর জমাচ্ছি, সবাই, আমি আপনি সবাই দেখেন, যারা শারীরিক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে কি শরীরে ফ্যাট কি বার্ন হয়ে যায়, ওইভাবে কি ফিগারটা ইয়া হয়ে যায়। আপনি ইন্ডিয়ান নায়িকাদের কথা চিন্তা করেন, ওরা যখন ফ্যাট বার্ন করে কি পরিমাণ জিম করে, কি পরিমাণ এক্সারসাইজ করে, তাই না? আমরা কি করি? আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের শরীরের জন্য 30 মিনিট, জাস্ট 30টা মিনিট প্রতিদিন সময় দিব, এইটুকু সময় আমাদের নাই। ঠিক আছে, এক কথা বলা যায় মরার সময়টা আমাদের নাই, একেবারেই না। না, কেন আমি বলতেছি? আমি বলতেছি কি ফিজিক্যাল এক্সারসাইজের কথা। এই যে আমি মনে করেন হেঁটে হেঁটে অফিসে আসি, ধরেন হেঁটে হেঁটে বাসায় যাই, এটা কিন্তু আমি এক্সারসাইজের মধ্যে বলতে পারবো না। 100 বার রাউন্ড দেন, কিন্তু একবারও থিঙ্ক করেন যে আপনি ফ্যাট মেটাবলিজমের জন্য রাউন্ড দিচ্ছেন? একবারও থিঙ্ক করেন যে আপনি কি এক্সারসাইজের জন্য কাজটা করতেছেন? আপনি আপনার মতো করতেছেন, বডি এতে ইউজ টু হয়ে গেছে। বাট আপনি একটা সময়, সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে নেন, এই সময়টুকু আপনার কি চেঞ্জ করবো, এখন আমি কি শুধু বডির জন্য কি সময় দিচ্ছি। ঠিক আছে, হতে পারে সেটা এশার নামাজের পরে আপনি কি আধা ঘন্টা হাঁটেন, হতে পারে ফজর নামাজের পরে কি আপনি আধা ঘন্টা হাঁটেন। হাঁটা এবং সাঁতার, সাইকেল রেসিং, এগুলো কি সবচেয়ে ভালো ব্যায়াম। ঠিক আছে, আপনি সাঁতার পারেন 10 মিনিট 20 মিনিট প্রতিদিন, দেখবেন শরীরে কোনো ফ্যাটও নাই, বার্নও নাই, কিছুই নাই। হাঁটাহাঁটি করেন প্রতিদিন, ঠিক আছে, মিনিমাম আধা ঘন্টা হাঁটেন। এখন আপনি বলতেছেন হাঁটেন, আমি কি রান্নাঘরে যাচ্ছি হেঁটে, এইখানে যাচ্ছি হেঁটে, কিন্তু আপনার ডেইলি ওয়ার্ক, তাই না? ব্রেন বুঝে এটা ডেইলি ওয়ার্ক, এর জন্য এক্সট্রা ফ্যাট সঞ্চয় ক্রিয়া করবে না, সে বার্ন করবে না। বাট আপনি যখন হাঁটছেন এটার জন্য কি এক্সট্রা ফ্যাটগুলো আসে, ক্যালোরি আকারে কি সবচেয়ে বেশি শক্তি আসে আমাদের ফ্যাট থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখতেছি আমাদের কি আছে, প্রোটিন আছে, আমাদের কি আছে, লিপিড আছে। লিপিডের ভিতরে কয়টা লিপিড? 3টা লিপিড। কি কি? ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড, তাই না? 3টা লিপিড দিয়ে কি এই ফ্যাট লিপিড অংশটা গঠিত। আরেকটা অংশ হচ্ছে কি কার্বোহাইড্রেট বা শর্করা। ঠিক আছে, তাহলে আমরা যদি সহজভাবে বলি, আমাদের সেল মেমব্রেনের উপাদান কয়টা? 3টা। কি কি উপাদান? একটা হচ্ছে প্রোটিন, প্রোটিন মানে কি আমিষ, প্রোটিন বা আমিষ। আরেকটা হচ্ছে কি লিপিড, লিপিড বা কি চর্বি বা স্নেহ। লিপিডের ভিতর কয় ধরনের লিপিড আছে? 3 ধরনের। কি কি? ফসফোলিপিড, এটা একটা লিপিডের নাম, ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কি কার্বোহাইড্রেট। তাহলে আমরা সহজভাবে যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের সেল মেমব্রেনের উপাদান কয়টা, বলবেন 3টা। কি কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। কয়টা? 3টা। প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। আর যদি কেউ জিজ্ঞেস করে লিপিড কি কি আছে, তখন বলবেন কি ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। ক্লিয়ার তো? তাহলে এখন আমরা এই দ্বিতীয় অংশটা শেষ করলাম, সেল মেমব্রেনের উপাদান কি।
সেল মেমব্রেনের উপাদান কি? তিনটি। যাকে ধরি সে বলেন। প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। লিপিড কি কি আছে? ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। ম্যাডাম বলেন তো লিপিড কি কি আছে? ম্যাডাম কোলেস্টেরল, আদার লিপিড। গুড। আপনি বলেন ম্যাডাম উপাদান কি কি? কি কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। ওকে, আপনি বলেন ম্যাডাম সেল মেমব্রেন কাকে বলে? সেল মেমব্রেন ইজ দ্য বাউন্ডারি অফ দ্য সেল। স্যার বলেন সেল মেমব্রেনের উপাদানগুলো কি কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। আপনি বলেন লিপিড কি কি আছে? ফসফোলিপিড, কোলেস্টেরল। দেখে বলেন না, দেখা লেখা আছে। ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। আবার বলেন কোলেস্টেরল। আবার বলেন আদার লিপিড। না দেখে বলেন আদার লিপিড। ওকে, আপনি বলেন উপাদানগুলো কি কি? ফসফোলিপিডের বাংলা কি? ফসফোলিপিডের বাংলা এমন একটা লিপিড যেখানে ফসফেট কন্টেনিং। ঠিক আছে, ফসফেট কন্টেনিং লিপিডকে আমরা বলতেছি ফসফোলিপিড। বাংলা কি? লিপিডের বাংলা স্নেহ। এটাও কি স্নেহই, শুধু নামগুলো আলাদা। কোলেস্টেরল তো কোলেস্টেরলও বাংলা কি? স্নেহই না? কোলেস্টেরল জাতীয় কি? এটা আলাদা আরেক ধরনের লিপিড। উপাদান মানে কি? স্ট্রাকচারটা আলাদা। বিল্ডিং তো সবই, তাই না? কিন্তু বিল্ডিং এর ভিতরে স্ট্রাকচার, ভূমিকম্প সহায়ক একটা, ভূমিকম্প রোধক একটা, তাই না? ওকে, তাহলে ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। মনে থাকবে না এইটুকু? মনে থাকবে তো? ওকে, আমরা তাহলে পরেরটাই যাচ্ছি। পরেরটা কি? গঠন। আচ্ছা, গঠনে যখন যাব আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। দেখেন আপনাদের একটা সেল মেমব্রেনের চিত্র দেওয়া আছে বই, ঠিক আছে? ওই চিত্রের একটা পার্ট শুধু আমরা এখানে আছি। ওকে, আমরা শুধু ওই চিত্রের একটা পার্ট রাখতেছি এখানে। ওকে, দেখেন যদি আমরা আমাদের সেল মেমব্রেনকে এইভাবে চিন্তা করি, তাহলে দেখেন এই সেল মেমব্রেন এমন একটা উপাদান, যদি এটার ভিতরে কেউ ঢুকতে চায় তাহলে সেল মেমব্রেন পার করেই ঢুকতে হবে। আবার যদি এটা থেকে কেউ বের হতে চায়, সেল মেমব্রেন পার করে বের হতে হবে। দেখেন পৃথিবীতে আমাদের যত ধরনের উপাদান আছে, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য যত ধরনের উপাদানকে নির্দিষ্ট করে দিয়েছে, সেই উপাদানগুলোকে সামগ্রিকভাবে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ওয়াটার সলিবল, তাই না? মানে পানির সাথে মিশতে পারে, ওয়াটার সলিবল। আরেকটা হচ্ছে কি ফ্যাট সলিবল। এতটুকু বুঝি কিনা? ওয়াটার সলিবল মানে কি? যারা পানি বা পানি জাতীয় জিনিসের সাথে মিশতে পারে। যেমন লবণ আমি পানিতে দিলে কি হবে? মিশে যাবে। এখন সরিষার তেল পানিতে দিলে মিশবে? সরিষার তেল পানিতে দিলে কেন মিশবে না? কারণ এটা ফ্যাট সলিবল। ঠিক আছে, তাহলে ফ্যাট সলিবল যারা, তারা ফ্যাটের সাথে মিশবে। ওয়াটার সলিবল যারা, তারা ওয়াটার সলিবল মিশবে। দেখেন আমাদের জগতের একটা ল, লাইট ডিসলভ লাইট। ঠিক আছে, এটা পৃথিবীর সব জায়গার জন্য একটা ল, লাইট ডিসলভ লাইট। সমজাতীয় জিনিস শুধু সমজাতীয় জিনিসের সাথে কি মিশতে পারবে। ঠিক আছে, সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিসের সাথে মিশতে পারবে। পানি জাতীয় জিনিসের সাথে পানি জাতীয় জিনিস, তেল জাতীয় জিনিসের সাথে তেল জাতীয় জিনিস। এটা যদি আমরা আমাদের লাইফে চিন্তা করি, আমি যেরকম আমার সারাউন্ডিং লোকজনও কিন্তু কি কাছাকাছি হবে। ঠিক আছে, আপনি যদি ভালো লোক হন, আপনার আশেপাশে কি আপনি মিশবেন ভালো লোকদের সাথে। আপনি যদি খারাপ লোক হন, মিশবেন কি খারাপ লোক। আপনি যদি স্মোকার হন, মিশবেন কাদের সাথে? স্মোকারদের সাথে। নন স্মোকার হন, মিশবেন কাদের সাথে? নন স্মোকারদের সাথে। লাইক ডিসলভ লাইক। পৃথিবীর কেউ নিজের পছন্দের বাইরে কি যেতে পারে না। আমি যেটা পছন্দ করবো, আমিও চাবো কি যে আরেকজন যে আমার সাথে মিশে সে ওটাই পছন্দ করবে। ঠিক আছে, তার মানে এটা শুধু কি ইনঅর্গানিক উপাদানের জন্য প্রযোজ্য তা না, অর্গানিক আমরা যারা আছে আমাদের জন্য কি এটা প্রযোজ্য। আমি আপনার বন্ধু বান্ধব থেকে আপনাকে যদি 100% নাও হয়, তাও কি 60-70% কি ধরে নিতে পারবো আপনি এরকমই। ঠিক আছে, লাইক ডিসলভ লাইক। সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিসের সাথে কি মিশতে পারে। আচ্ছা,
তাহলে দেখেন ওয়াটার সলিবল, ফ্যাট সলিবল, পৃথিবীতে যত জিনিস আছে সবই কি ওয়াটার সলিবল এবং ফ্যাট সলিবল, দুইটার যে কোনো একটা হবে। এখন দেখেন আমার সেলের ভিতরে কি পানিও ঢুকতে হবে, তেলও ঢুকতে হবে। যদি এমন হতো আমার এই সেল মেমব্রেনটা শুধুমাত্র কি ওয়াটার পারমিয়েবল, মানে শুধু পানি ঢুকতে পারে তেল ঢুকতে পারে না, তাহলে তেল জাতীয় কোনো জিনিস আমি কখনো খেতে পারতাম না। ঠিক আছে, এই যে আমরা কত তেল জাতীয় জিনিস খাচ্ছি না, এমন কোনো রান্না আছে যে সয়াবিন তেল বা অন্য কোনো তেল ছাড়া রান্না করছেন? তার মানে কি তেল আমাদের ভিতরে কি আসতেছে, কারণ কি তেল আমাদের জন্য দরকার। আরেকটা জিনিস হচ্ছে কি পানি জাতীয় জিনিস, আমি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন যা খাচ্ছি, ঠিক আছে, ম্যাক্সিমামই কি ইনঅর্গানিক উপাদান যা যাচ্ছে সবই কি পানি জাতীয় উপাদান। পানিটাই তো একটা পানি জাতীয় বড় উপাদান, তাই না? তাহলে পানি যদি সেলের ভিতরে না ঢুকতে পারতো আমি কখনো পানি খেতাম না, তেল খেতাম। ঠিক আছে, বুঝেন, আমার সেলটা এমনভাবে তৈরি, সেল মেমব্রেনটা এমনভাবে তৈরি যেটার ভিতরে কি পানি জাতীয় জিনিসও ঢুকবে, তেল জাতীয় জিনিসও কি ঢুকতে পারবে। সেই জন্য কি দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা না? একটা হচ্ছে পানি জাতীয় জিনিস, আরেকটা কি তেল জাতীয় জিনিস। তাহলে পানি জাতীয় জিনিস যে লেয়ার দিয়ে ঢুকবে, তেল জাতীয় জিনিস সেম লেয়ার দিয়ে ঢুকবে না। তাহলে আমাদের এই সেল মেমব্রেনের ভিতরে দুইটা লেয়ার থাকবে। কয়টা লেয়ার? দুইটা লেয়ার। তাহলে প্রথম স্ট্রাকচার হচ্ছে লিপিড বাই লেয়ার। কি নাম? লিপিড বাই লেয়ার। বই দেওয়া আছে না? সব বই দেওয়া আছে, আমি যা বলছি এখন কোনো বই খুঁজেই না। এই যে সেল মেমব্রেন কাকে বলে, সেল মেমব্রেনের উপাদান এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, লিপিড বাই লেয়ার একদম বইয়ে সব হুবহু ওইভাবে দেওয়া আছে। হয়তো কিছু জিনিস অ্যাড হবে, নাহলে কিছু জিনিস কি করতে হবে না, জাস্ট এতটুকুই ক্লাস। তাহলে প্রথম পার্টটা কি? লিপিড বাই লেয়ার। বুঝেন, আমাদের সেল মেমব্রেনের ভিতরে লিপিডের দুইটা লেয়ার আছে। কয়টা লেয়ার? দুইটা লেয়ার। একটা লেয়ারের নাম হচ্ছে হাইড্রোফিলিক লেয়ার। কি নাম? হাইড্রোফিলিক। আরেকটা লেয়ারের নাম কি? হাইড্রোফোবিক। দেখেন এই দুইটা সংজ্ঞা মুখস্থ করার জন্য আপনাকে শুধু এই সাফিক্স দুটো দেখলেই হবে। কি? ফিলিক, ফোবিক। দেখেন ফোবিয়া, ফোবিয়া শব্দটা মানে কি? ফোবিয়া, ফোবিয়া শব্দের অর্থ কি? হাইড্রোফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ভীতি, ভয়। ঠিক আছে, আমরা বলি না জলাতঙ্ক, জলাতঙ্কের মেডিকেল টার্ম কি? হাইড্রোফোবিয়া, পানি ভীতি। ঠিক আছে, তাহলে ফোবিয়া মানে কি? ভয়, ভীতি। তাহলে ভয় থাকলে মিশতে পারবে না ভালো করে। আর ফিলিং মানে কি? লাভিং, তার প্রতি একটা টান থাকবে। এখন হাইড্রো শব্দের অর্থ কি? হাইড্রো মানে পানি। আমরা কি বললাম যে আমাদের লিপিড বাইলেয়ার থাকবে মেমব্রেন স্ট্রাকচারে। প্রথম কি থাকবে? লিপিড বাইলেয়ার। তাহলে বাইলেয়ার মানে কি? দুইটা লেয়ার। একটা লেয়ারের নাম হাইড্রোফিলিক। এই হাইড্রোফিলিক লেয়ার দিয়ে কি হবে? এই যে হাইড্রোফিলিক লেয়ার, ধরেন এইটা কি হাইড্রোফিলিক লেয়ার, এটা কি হাইড্রোফোবিক লেয়ার। লেজটা হচ্ছে কি হাইড্রোফোবিক লেয়ার, আর মাথাটা হচ্ছে কি হাইড্রোফিলিক লেয়ার। তাহলে হাইড্রোফিলিক লেয়ার দিয়ে কি হবে? সেলের ভিতরে পানি বা পানি জাতীয় জিনিস কি ঢুকে যাবে আর অথবা বের হবে। আর হাইড্রোফোবিক লেয়ার দিয়ে কি হবে? তেল বা তেল জাতীয় জিনিস কি সেলের ভিতরে ঢুকবে অথবা সেল থেকে বের হবে। ঠিক আছে, এখন চিন্তা করেন তাহলে হাইড্রোফিলিক লেয়ার কাকে বলবো? যে লেয়ারের সাহায্যে পানি বা পানি জাতীয় জিনিস সেলের ভিতরে প্রবেশ করে অথবা সেল থেকে বের হয়, তাকে কি বলে? হাইড্রোফিলিক। দেখেন আপনাকে সব জিনিস মুখস্থ করতে হবে না, জাস্ট অর্থটা দেখে জিনিসটা সম্পর্কে বলতে পারলেই কি হয়ে যাবে। এরপরে কি হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি? হাইড্রো মানে পানি, ফোবিক মানে কি? ভীতি। তাহলে যে লেয়ারের মধ্যে দিয়ে পানি যেতে পারে না, পানি না যেতে পারলে কি যায়? ফ্যাট যায়। তাহলে আমরা কি এই দুটো লেয়ার এই লেয়ারকে বদলিয়ে দিতে পারি না? দেখেন যেটা হাইড্রোফিলিক এই লেয়ার থেকে তেল ঢুকতে পারবে না, তাহলে এটাকে আমরা বলতে পারি না লিপোফোবিক। ফোবিক মানে কি? ভীতি। তাহলে যেটা দিয়ে পানি ঢুকবে ওটা দিয়ে কি তেল ঢুকতে পারবে না। আবার দেখেন যেটা আমি হাইড্রোফোবিক বলছি এটা হতে পারে না লিপোফিলিক। ক্লিয়ার কিনা? তাহলে আমি যদি কখনো বলি যে লিপোফিলিক লেয়ার কাকে বলে, আপনি বলবেন তো বইয়ে নাই। ঠিক আছে, কি বলবেন? বইয়ে নাই। বাট আপনাকে কিন্তু এখানে পড়ানো হয়েছে। দেখেন হাইড্রো মানে পানি, ফোবিক মানে ভীতি। যেটা পানির সাথে মিশতে পারবে না সেটা কার সাথে মিশতে পারবে? তেলের সাথে মিশতে পারবে। ভীতি, ভয়, ভীতি বা ভয়। ঠিক আছে, আমরা ভূত দেখে ভয় পাই না, তাহলে আমার ভূত ফোবিয়া আছে। সূর্যের আলো দেখে ভয় পাই না,
তাহলে কি সূর্যের আলো ফোবিয়া আছে, পেঁচা। ঠিক আছে, লাইট ফোবিয়া কার আছে? পেঁচার আছে। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞেস করি লিপোফিলিক লেয়ার কাকে বলে, মানে বলেন হোয়াট ইজ লিপোফিলিক লেয়ার? লিপোফিলিক কাকে বলে একটু বলেন, সহজভাবে বুঝেন। লিপো মানে কি? তেল বা চর্বি। ফিলিক মানে কি? লাভিং। তাহলে কি সেল মেমব্রেনের যে অংশ দিয়ে কি তেল বা চর্বি জাতীয় জিনিস ভিতরে ঢুকতে পারে, এইটুকু মনে রাখলেই কিন্তু হয়। লিপো মানে হচ্ছে তেল চর্বি, ফিলিক মানে হচ্ছে কি লাভিং। আর যদি বলি লিপোফোবিক, লিপো মানে হচ্ছে তেল চর্বি, ফোবিক মানে হচ্ছে ভীতি। তাহলে এই লেয়ার দিয়ে কি তেল ঢুকতে পারবে না। দেখেন আমরা যদি আচ্ছা আরো সহজ করে দিচ্ছি, দুইটা নাম দেখেন এইভাবে আমরা লিখতে পারি, হাইড্রোফিলিক, এটার আরেকটা নাম হচ্ছে লিপোফিলিক হবে, লিপোফোবিক। উল্টা পাল্টা হলো, জিনিস তো একই। ওকে, 2 নাম্বার আমরা যদি বলি হাইড্রোফোবিক, তাহলে এখানে কি হবে? লিপোফিলিক। এইটুকু জাস্ট পরিবর্তন, আর কিছুই না। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমাদের সেল মেমব্রেন এমন একটা পর্দা, যে পর্দাতে দুইটা লেয়ার থাকে। একটা লেয়ার দিয়ে পানি বা পানি জাতীয় জিনিস ঢুকে, ওই লেয়ারকে বলা হয় হাইড্রোফিলিক। আরেকটা লেয়ার দিয়ে তেল বা তেল জাতীয় জিনিস ঢুকে, সেটাকে বলা হয় লিপোফিলিক। একই বিষয়, হাইড্রোফোবিক লিপোফিলিক একই জিনিস। ক্লিয়ার তো এটা? আচ্ছা, এটা গেল একটা স্ট্রাকচার। এরপরে আরো কয়েকটা স্ট্রাকচার আমরা এখানে এঁকেছি। কি 2 নাম্বার স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে কি মেমব্রেন প্রোটিন। কি নাম? মেমব্রেন প্রোটিন এন্ড আয়ন চ্যানেল। মেমব্রেন প্রোটিন এন্ড আয়ন চ্যানেল। ঠিক আছে, আপনারা দেখেন মেমব্রেন প্রোটিন পর্যন্ত দেওয়া আছে, পাশে আয়ন চ্যানেল লিখে নেন। মেমব্রেন প্রোটিন এন্ড আয়ন চ্যানেল। হ্যাঁ, আয়ন চ্যানেল। ওকে, এইটুকু আমরা দেখি একটু। মেমব্রেন প্রোটিন তার মানে কি? সেল মেমব্রেনে দেখেন এটা একটা প্রোটিন, তাই না? এই পর্যন্ত আমরা এঁকেছিলাম। এটা হচ্ছে কি প্রোটিন, সেল মেমব্রেনে অবস্থিত এক ধরনের প্রোটিন, যে প্রোটিনকে বলা হয়, এই লম্বাটাকে বলা হয় ইন্ট্রিগাল প্রোটিন। কি বলা হয়? ইন্ট্রিগাল প্রোটিন। আরেকটা কি বলা হয়? পেরিফেরাল। হ্যাঁ, ইন্ট্রিগাল প্রোটিন, আরেকটা কি পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, এই ইন্ট্রিগাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিনের কাজ কি? দেখেন আমরা তো এতক্ষণ বললাম যে আমাদের পৃথিবীতে যত ধরনের জিনিস আছে দুইটা ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে পানিতে মিশবে, আরেকটা কি তেলে মিশবে। এখন এই পানিতে এবং তেলে মেশা ছাড়াও এমন আরো কিছু পদার্থ পাওয়া যায় যারা হয় পানিতে মিশে বা তেলে মিশে, কিন্তু তাদের কি কিছু জিনিসে পার্থক্য আছে। যেমন কিছু কিছু জিনিস আছে মলিকুলার সাইজ কি অনেক বড়, কিছু কিছু জিনিস আছে মলিকুলার সাইজ অনেক ছোট বাট মলিকুলার ওয়েট অনেক বেশি। যেমন আমি যদি আপনাকে বলি যে আমার জন্য 20 কেজি তুলা, আরেকজনকে বললাম কি 30 কেজি লোহা নিয়ে আসেন, ঠিক আছে? এখন একজন 20 কেজি তুলা আনার জন্য ছোট একটা ট্রাক ভাড়া করছে। এখন আপনি চিন্তা করেন আমাদের 30 কেজি লোহা আনতে বলছে, তাহলে আমি কি ভাড়া করি? ট্রেন ভাড়া করি অথবা ট্রলি ভাড়া করি, তাই হচ্ছে না? এখানে তো আরো 10 কেজি বেশি। ঠিক আছে, বুঝেন সেম কিন্তু জিনিসটা, একটা হচ্ছে 20 কেজি তুলা, একটা হচ্ছে 30 কেজি কি লোহা। যদি আমি আনতে যাই 30 কেজি লোহা আনার জন্য কি লাগবে? আমি কি নিজেই নিয়ে আসতে পারবো 30 কেজি লোহা, তাই 30 কেজি ওজনের জিনিস আমরা তুলতে পারি, কিন্তু 20 কেজি ওজনের তুলা তো আমরা তুলতে পারবো, বাট এটাকে আমরা নিতে পারবো, বিশাল বড় কি হয়ে যাবে। হ্যাঁ, তার মানে পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যে বস্তুগুলা কি আয়তনে অনেক বড় বাট এদের ওয়েট কি অনেক কম। আবার কি কিছু কিছু জিনিস আছে যাদের কি আয়তন অনেক ছোট বাট ওয়েট কি অনেক বেশি। এই টাইপের অস্বাভাবিক জিনিসগুলাকে কখনোই সেল মেমব্রেন কি করবে না,
পারমিট করবে না, তা হোক সে লিপিড সলিবল হোক সে কি ওয়াটার সলিবল, সেল মেমব্রেন তাদেরকে কি ঢুকতে দিবে না। বাট এইটা যদি এই টাইপের জিনিস, আমরা জাস্ট এক্সাম্পল দিয়েছি এখানে, তাহলে এই টাইপের কোনো জিনিস যেটা অস্বাভাবিক ওয়েট অথবা অস্বাভাবিক মলিকুলার সাইজ, তারা যদি সেলের ভিতরে ঢুকতে চায় কি হবে? ঠিক আছে, তাহলে তারা এই মেমব্রেন প্রোটিনের সাহায্য নিয়ে কি সেলের ভিতরে ঢুকতে হবে, সেল থেকে বের হতে হবে। তাহলে মেমব্রেন প্রোটিন কি করবে? তাদেরকে সেলের ভিতরে ঢুকিয়ে দিবে এবং সেল থেকে কি বের করে দিবে, তারা হোক ওয়াটার সলিবল হোক কি লিপিড সলিবল। ঠিক আছে, তাহলে মেমব্রেন প্রোটিন দুইটা, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা পেরিফেরাল প্রোটিন, তারা এই কাজগুলোর জন্য কি বসে থাকে। আরেকটা জিনিস হচ্ছে আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল মানে কি আমাদের সেলের ভিতরে বিভিন্ন রকমের কি ইলেকট্রিক্যাল, যেমন সোডিয়াম আয়ন পজিটিভ চার্জ, ক্লোরিন আয়ন নেগেটিভ চার্জ, এরকম পজিটিভ নেগেটিভ চার্জ যুক্ত পরমাণু কি সবসময় ঢুকতে থাকে বের হতে থাকে, তারা যে রাস্তা দিয়ে ঢুকে এবং বের হয় ওই রাস্তাটাকে বলা হচ্ছে কি আয়ন চ্যানেল। ঠিক আছে, এটা কি আয়ন ঢোকার জায়গা, যেমন ক্যালসিয়াম চ্যানেল, সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, ঠিক আছে, হাইড্রোজেন পটাশিয়াম চ্যানেল, এগুলো কি বিভিন্ন ধরনের আয়ন ঢোকা এবং বের হওয়ার রাস্তা। লাস্ট ইয়া হচ্ছে কার্বোহাইড্রেট। কি নাম? কার্বোহাইড্রেট মানে কি? আয়ন চ্যানেলের সংজ্ঞা বলুন। আয়ন চ্যানেল যে বললাম, যে চ্যানেল দিয়ে কি বিভিন্ন ধরনের আয়নিক উপাদানগুলো কি সেলের ভিতরে ঢুকে সেল থেকে কি বের হয়। স্যার ইন্টিগ্রাল আর পেরিফেরাল কাজ কি? ইন্টিগ্রাল এবং দুইটা মিলেই কি করে এই সাহায্যটা করে। ঠিক আছে, মূলত ঢোকা দেওয়া সাহায্য করবে কি ইন্টিগ্রাল প্রোটিনটা। ঠিক আছে, এ বিভিন্ন জিনিস ধরতে বা সিলেক্ট করতে কি করবে সাহায্য করবে। ওকে, তাহলে দেখেন সে সেলের সাহায্যে না, যে সকল চ্যানেলের সাহায্যে আয়নগুলো সেলের ভিতরে ঢুকে এবং বের হয় এগুলোই কি আয়ন চ্যানেল। ঠিক আছে, আর বড় বড় জিনিস বা বড় সাইজের জিনিসগুলো ঢুকতে যারা সাহায্য করে তারা কি প্রোটিন। নাম কি? একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আরেকটা কি পেরিফেরাল প্রোটিন। লাস্ট ওয়ান কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি করে? সেল মেমব্রেনের স্ট্রাকচারটা শুধু ঠিক করে। তাহলে এখন আমরা বলতে পারবো না যে আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার কয়টা? তিনটা স্ট্রাকচার। কি কি? প্রোটিন, লিপিড, এক নাম্বার হচ্ছে না স্ট্রাকচার, ওটা হচ্ছে কম্পোজিশন। স্ট্রাকচার কি? লিপিড বাইলেয়ার। কি আছে? লিপিড বাইলেয়ার। দুই নাম্বার কি আছে? মেমব্রেন, প্রোটিন এন্ড আয়ন চ্যানেল। তিন নাম্বার কি আছে? কার্বোহাইড্রেট। ঠিক আছে, আমরা আবারও প্রথম থেকে আসি। প্রথমে আমরা বললাম সেল মেমব্রেন কাকে বলে। ম্যাডাম আপনি বলেন হোয়াট ইজ সেল মেমব্রেন? বাউন্ডারি অফ দ্য সেল। আপনি বলেন কম্পোজিশন অফ সেল। দেখে বলেন, আজকে দেখে বলেন, নেক্সট ক্লাসে মুখস্থ করব। কম্পোজিশন অফ সেল কি কি? কার্বোহাইড্রেট। গুড। আপনি বলেন লিপিড কত ধরনের আছে? কি কি? ভেরি গুড। ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড আদার লিপিড। মাহাদি বলেন, আপনি বলেন আমাদের যে স্ট্রাকচার গঠনটা কত ধরনের? তিন ধরনের। কি কি? এক নাম্বারটা হচ্ছে লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ারের মধ্যে দুইটা লেয়ার আছে, লেয়ার দুইটার নাম বলেন। হাইড্রোফোবিক, আরেকটা হাইড্রোফিলিক। আচ্ছা, আপনি বলেন এই দুইটা লেয়ার কাকে বলে? হাইড্রোফিলিক লেয়ার কাকে বলে? হাইড্রোফিলিক, হাইড্রো মানে পানি, ফিলিক মানে লামিক। তাহলে যে লেয়ার দিয়ে পানি বা পানি জাতীয় জিনিস সেলের ভিতরে প্রবেশ করে বা সেল থেকে বের হয়। আরেকটা কি? যে লিপিডের ভিতরে ফ্যাট জাতীয় জিনিস প্রবেশ করবে। হ্যাঁ, হাইড্রোফোবিক মানে ওইটা। হাইড্রোফোবিক মানে যেটা দিয়ে কি ফ্যাট বা ফ্যাট জাতীয় জিনিস সেলের ভিতরে ঢুকে বা বের হয়। ম্যাডাম আপনি বলেন মেমব্রেন প্রোটিন কত ধরনের? দুইটা না? দুইটা। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আরেকটা কি পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, তাহলে কি আমাদের গঠনটা শেষ। এখন আমাদের লাস্ট অংশ, এই অংশ করলে শেষ আমাদের। লাস্ট অংশটা কি? ফাংশন। দেখেন ফাংশনগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, শুধু বুঝে রাখবেন, বুঝে রাখলে হয়ে যাবে। এটা একটা সেল মেমব্রেন, তাহলে সেল মেমব্রেনের প্রথম কাজ কি হবে? সেলের বাউন্ডারি গঠন করা। একদম ফার্স্ট কাজ কি হবে? সেলের
বাউন্ডারি গঠন করা। 2 নাম্বার কি হবে? ট্রান্সপোর্ট, সেলের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে কোনো বস্তু যাতায়াতকে নিয়ন্ত্রণ করবে। 3 নাম্বার দেখেন, এই সেলের পাশে আরো সেল আছে না? এই সেলের পাশে আরো সেল আছে, এই সেলের পাশে আরো সেল আছে, সেলগুলো তো আছে। এখন এই সেলের নিউক্লিয়াস, এই সেলের নিউক্লিয়াস, এই সেলের নিউক্লিয়াস, এই সেলের নিউক্লিয়াস, এই সেলের নিউক্লিয়াস পরস্পর থেকে পৃথক কেন? সেল মেমব্রেনের কারণে না? তার মানে সেল মেমব্রেন কি করে? প্রত্যেক সেলের উপাদানগুলোকে অন্য সেল থেকে আলাদা বা পৃথক রাখে। যদি এখানে সেল মেমব্রেন না থাকতো কি হতো? বোঝাই যেত না যে এই নিউক্লিয়াসটা কোন সেলের। ঠিক আছে, লাস্ট ওয়ান রিসিপ্টর সাইট হিসেবে কাজ করে। এই 4টা ফাংশন আপনি বুঝে রাখেন তাহলে হয়ে যাবে। 1 নাম্বার বাউন্ডারি গঠন করে, 2 নাম্বার সেলের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে, 3 নাম্বার সেলের ভিতরের উপাদানগুলোকে কি পরস্পর থেকে পৃথক রাখে। ঠিক আছে, সেলুলার উপাদানগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে। 4 নাম্বার হচ্ছে কি রিসিপ্টর সাইট হিসেবে কাজ করে। মনে থাকবে না? লেখা আছে তো বই, দেখেন। বলেন, আপনি বলেন স্যার, কাজগুলো বলেন একবার। কি করে সেল মেমব্রেন? আলাদা করে রাখে, বাউন্ডারি গঠন করে। 2 নাম্বার যাতায়াত নিয়ন্ত্রণ করে, 3 নাম্বার উপাদানগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে, 4 নাম্বার রিসিপ্টর সাইট হিসেবে কাজ করে। ম্যাডাম বলেন, দেখে দেখে বলেন। বাউন্ডারি গঠন করে, উপাদানগুলোকে আলাদা করে, তারপর যাতায়াতটা যাতায়াতটা নিয়ন্ত্রণ করে, আর রিসিপ্টর সাইট হিসেবে কাজ করে। ইয়া বলেন। আর 3 নাম্বারে কি করে স্যার? উপাদানগুলো কি করে? সেলের বাউন্ডারি গঠন করে, তারপরে সেলের ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে যাওয়ার জন্য যাতায়াত ব্যয় করে। আর একটি সেলের উপাদান অন্য একটি সেলের উপাদান থেকে পৃথক করে রিসিপ্টর সাইট হিসেবে কাজ করে। ভেরি গুড। মাঝে বলেন ফাংশন কি? সেলের বাউন্ডারি গঠন করে এক সেলের উপাদানগুলো আরেক সেলের থেকে আলাদা করে। তারপর সেলের ভিতর থেকে বাইরে উপর থেকে আর রিসিপ্টর সেল হিসেবে কাজ করে। দেখেন, এটা বাসায় যেয়ে যদি আপনি পড়েন সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগবে বা 20 মিনিট টাইম লাগবে। কয়দিন সময় পাচ্ছেন আপনি আজকের পরে? স্যার, রবিবারের পর আমরা কম সময় পাই। রবিবার তো পড়াও কম দিকে। না স্যার, তারপর একটা যদি রবিবারে তো আমরা পড়া একেবারেই কম দিচ্ছি। স্যার কতটুকু ইকুয়াল পড়া? একটা গ্যাপ আগের পরে আপনি সারা সপ্তাহ পড়বেন, ঠিক আছে? বলতেছে যে এক সপ্তাহের মাঝামাঝি টাইম মাঝামাঝি কোনো টাইম পাবেন না। মঙ্গলবার না দিয়ে বুধবারে না স্যার, রবিবার আমরা সব মঙ্গলবার করেছি। শনি রবি সোম, শনি কি শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? বারগুলো এইভাবে সিলেক্ট করা হয়েছে। ওকে, একটু আমরা হিসাব করি। আমরা কি কি পড়লাম সেল মেমব্রেনে? হ্যাঁ, কাকে বলে পড়ছি? কি উপাদান উপাদান পড়ছি, গঠন করছি, কাজ করছি। কারোর কোনো প্রবলেম আছে কিনা বলেন, এই কিন্তু দেখুন। হ্যাঁ, প্রবলেম এখন একটা বাসায় যেয়ে পড়া, তাই না? আপনাকে তো বলে দিয়েছি, আপনি প্রতিদিন চেষ্টা করেন ওয়ানলি 30 মিনিট করে করতে। 30 মিনিট মনে থাকে না তো স্যার। মনে তো থাকবেই না। দেখেন, আপনার যদি মনে সব থাকতো তাহলে এত কষ্ট কেন? আপনার কিছুই মনে থাকবে না, ঠিক আছে? এরপরও আপনি পড়বেন বারবার, কারণ আপনার ব্রেনের একটা স্টেজ আছে, তাই না? আমাদের ব্রেন এমন একটা ব্রেন যে এই ব্রেনটুকুর জন্য আপনাকে কি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানায় দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি হঠাৎ করে একটা ব্রেন মানে হঠাৎ করে নতুন একটা কাজ শুরু করতে যান, আপনার তো একটু কঠিন লাগবেই, বাট আপনি যখন রেগুলার করবেন তখন কি হয়ে যাবে? ইউজ টু হয়ে যাবেন আপনি, ঠিক আছে? মনে থাকে না, এটা কিন্তু প্রমাণ করতেছে যে আপনি রোবট না। যদি রোবট হইতো কি? রোবট 2 সিনেমাটা দেখছেন? জাস্ট একবার পড়বে, গাইনোকোলজির অপারেশন সব কিছু সে একাই করতে পারবে, তাই না? মানে আপনার মনে হচ্ছে যদি এরকম হইতো ভালো হইতো। এই বইটা একদিন আসতেন, ভর্তি হইতেন, বইটা একবার দেখে স্ক্যান করে নিয়ে চলে যাইতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর কোনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত মেধাবী ছিল না। সে যে কি পরিশ্রম, কি পরিমাণ হার্ড পরিশ্রম করতে আপনি চিন্তাও করতে পারবেন না। এখনকার ছেলেমেয়েরা এরকম করে? সে চেয়ারে বসে পড়তো, ওই চেয়ারের পেছনে কি ছিল? একটা লাগাইলে খুব আরামে ঘুমাই যেত। চেয়ারের ইয়াটা ভেঙে ফেলছে, যে তারা কি চেয়ারে হেলান দেওয়ার কোনো উপায় নাই। আবার কি ঘুমাই ঘুমাই পড়ে যেত, চুলটা কি ইয়ের সাথে বেঁধে রাখতো, পড়ে গেলে টান লাগতো, ঘুমাতো না। যে পরিমাণ পরিশ্রম করতো, ঠিক আছে? ওর অর্ধেক না, 100 ভাগের 1 ভাগও যদি করেন, এই বই কি 2 মাসে না, 2 দিনে 2 সপ্তাহে শেষ হয়ে যাবে।
ঠিক আছে, বুঝেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কিন্তু এটা আসছে যে মেয়েরা কি ঝর্ণার উপরে, ঝর্ণা থেকে পানি তোলার সময় কি করে, পাথরের উপরে মাটির পাতিল রাখে, তাই না? কিছুই লিখে নেই। পাথরের উপর মাটির পাতিল রাখতে রাখতে পাথর ক্ষয় করে ফেলছে একদম। ঠিক আছে, এটা দেখে তার মনে হয়েছে যে আমার এমন কি হয়েছে যে আমি আমার ব্রেনটাকে কি, পাথর যদি মাটির চাপে ক্ষয় হয়ে যায় আমি পরে আমার ব্রেনটাকে কি পরিপুষ্ট করতে পারবো না, ক্ষয় করতে পারবো না। তখন থেকে সে পড়া শুরু করছে। আর বিদ্যাসাগর মানে সে বিদ্যার জাহাজ না, এটা একটা পরীক্ষার নাম। এই পরীক্ষাতে যারা পাশ করবে তাদের নামই কি ছিল, বিদ্যাসাগর উপাধি এটা একটা। ঠিক আছে, আমাদের বাংলার বাঘ এও কিন্তু অনেক মেধাবী ছিল। ঠিক আছে, কথিত আছে একবার পরে কি চুলে ফেলে দিত, তাই না? এগুলো কথার কথা। ওনার অনেক জিনিস অনেক তাড়াতাড়ি কি মুখস্থ হয়ে যেত, এটা অনেক বেশি কি মনে থাকতো। এখন আপনি যদি আপনার ব্রেনটাকে ইউজ না করেন তাহলে এটা কিভাবে মনে থাকবে? ঠিক আছে, আপনি যেদিকে ব্রেনটাকে খাটাবেন সেদিকে ব্রেনটাকে খাটবে, যে কারোর ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনি ভুলে যান এটার জন্য হতাশ হওয়ার কিছু না, আপনি ভুলে যান এটার জন্য কি শুকরিয়া আদায় করেন যে আপনি এখনো মানুষ আছেন। ঠিক আছে, তাহলে কি রোবট হয়ে যেতেন। ঠিক আছে, আর মেডিকেলের পড়া তো আমরা বলছি যতই পড়িবেন ততই ভুলিবেন, যতই ভুলিবেন ততই শিখিবেন। আগ্রহ তো নষ্ট হবেই। আগ্রহকে মোটিভেশন দিয়ে কি করতে হয়, বাড়াতে হয়, তাই না? আমার প্রয়োজনটা কি, কেন আমি শিখবো? যদি আমার কোনো এইম না থাকে, আমার কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আগ্রহ বারবারই কি নষ্ট হয়ে যাবে। আমি আমার এইমটা দিয়ে কি করবো, আমার আগ্রহ নষ্ট হবো, আবারও এইমটা সোচা দিয়ে কি করবো, আগ্রহটাকে বাড়াবো। কিন্তু মেইন কথা আপনাদের কোনো এইমই নাই। ঠিক আছে, আচ্ছা আপনারা সবাই ব্যাগ ট্যাগ গুছাচ্ছেন কিসের জন্য এটা বলেন। আমি কি বলছি ক্লাস শেষ? মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস এই পর্যন্ত পড়ার পরে ক্লাস শেষ হবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ওরা তো দিয়ে দিচ্ছে সবাই কোনটা পড়া দিছি? এটা তো সেল মেমব্রেন গেল। স্যার আর মাস স্যার এটা আবার দিয়ে দিন স্যার, পরে সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে আবার। যাও ঢুকতে স্যার, সব বের হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একটা পড়েন, আমাদের তো শেষ করা লাগবে, তাই না? 4-5 শেষ হয়ে যাবে। শেষ করা লাগবে। এখন চাপ না গেলে পরে চাপ পাবেন। স্যার তোমরা পড়া দিয়ে দেন, আমরা হয়তো বসে আপনাদের পড়া থাকবে কি কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, তার সাথে সেল মেমব্রেন। আবার শুনেন, প্রিভিয়াস পড়াগুলো আমরা বলবো না যেগুলা পড়া ছিল। প্রিভিয়াস পড়া আমি যে কোনো দিন যে কাউকে যে কোনো সময় ধরতে পারবো। ঠিক আছে, কেউ বলতে পারবেন না স্যার এগুলো পড়া ছিল না। তার মানে প্রিভিয়াস যা যাবে এগুলো আপনাকে রেগুলার প্রতিদিন একটু একটু করে রিভিশন আনতে হবে। তাহলে পড়া থাকবে কি 1, 2, 3। আমি নেক্সট ক্লাসে অবশ্যই ছোট্ট একটা পরীক্ষার মতো করে দিব। এখানে ডেকে নিয়ে এসে যে কোনো একটা জিনিস আঁকতে দিব, যে রাইবোজোম আঁকেন, মাইটোকন্ড্রিয়া আঁকেন, নিউক্লিয়াস আঁকেন। ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকুই থাক। এত ছোট্ট ক্লাস। আল্লাহ হাফেজ। স্যার 43 বলে স্যার বড় করতে পারবো। হুম